শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ানের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ৯০ দশকের পর প্রথমবার দেশে দারিদ্র্য না কমে বাড়তে শুরু করেছে। ৩,৬০,০০,০০০ মানুষ দরিদ্র, ৬,২০,০০,০০০ ঝুঁকিতে। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে ৫ প্রভাবশালী ব্রিটিশ আইনজীবীর চিঠি, নাম আছে শেরি ব্লেয়ারেরও। জনসংখ্যায় ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নগরী। জাতিসংঘ জানালো মহানগরটির নাগরিক এখন ৩,৬৬,০০,০০০ মানুষ। বর্তমান সরকারের আমলে বাপেক্সের গ্যাস সরবরাহ কমছেই, ১৬ মাসে কমেছে ৩৩% বেশি। এবার পিজি হাসপাতালেও আগুন, করাইলে পুড়েছে ১,৫০০ ঘর। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। দারিদ্র্য কমানোর ক্ষেত্রে উল্টো পথে হাঁটছে বাংলাদেশ। বিশ্বব্যাংক বলছে দেশে ৪ বছর ধরে দারিদ্র্যের হার বাড়ছে। সংস্থাটির অনুমতি হিসাব ২০২৫ সালে দারিদ্র্যের হার হতে পারে ২১%-এর কিছু বেশি। দেশে দরিদ্র মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৬০,০০,০০০। দেশের জনসংখ্যার বড় একটি অংশ উচ্চ মূল্যস্ফীতির মতো বিভিন্ন আঘাতের কারণে দরিদ্র সীমার নিচে চলে যাওয়ার ঝুঁকিতে থাকে। বিশ্বব্যাংকের হিসাবে ২০২২ সালে সংখ্যাটি ছিল ৬,২০,০০,০০০। বিশ্বব্যাংকের হিসাবটি মূলত প্রাক্কলন, যা করা হয়েছে মাইক্রো সিমুলেশন মডেল নামের একটি পদ্ধতি ব্যবহার করে। শ্রমবাজারের গতিশীলতা, প্রবাসী আয় এবং সরকারের ভর্তুকি ব্যয়কে ভিত্তি করে মাইক্রো সিমুলেশন মডেলে দারিদ্র্যের হার পর্যালোচনা করা হয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশে বিগত শতাব্দীর ৯০-এর দশক থেকে উল্লেখযোগ্য হারে দারিদ্র্য কমতে শুরু। ২০০০ সালের পর থেকে তা আরও গতি পায়। বাংলাদেশ দারিদ্র্য কমানোর দিক থেকে বিশ্বে সুনাম কুড়িয়েছিল। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে বর্তমানে মাসিক মাথাপিছু আয় ২,৭৫০ টাকা হলে নিম্ন দারিদ্র্য সীমা এবং ৩,৮৩২ টাকা হলে মোট দারিদ্র্য সীমা ধরা হয়। ২০১৬ সালের পর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধরনে পরিবর্তন এসেছে বলে মনে করে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, এ সময়ে সামগ্রিকভাবে বছরে প্রায় ১৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তবে তার ৬৩%ই হয়েছে কৃষিখাতে। কৃষিতে কর্মসংস্থানে আয় কম, শহরে কর্মসংস্থান সৃষ্টি অনেকটা স্থবির ছিল। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের মামলার রায়ের আগে এই বিচার প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনা করেছেন যুক্তরাজ্যের ৫ জন শীর্ষস্থানীয় আইনজীবী। যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূতকে লেখা এক চিঠিতে তারা বলেছেন, সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক এই মামলা লড়ার ন্যূনতম অধিকারও পাননি। অভিযোগ সম্পর্কে যথাযথ ধারণা বা আইনজীবীর নিয়োগের সুযোগ কিছুই তিনি পাননি। বাংলাদেশি চলমান মামলাকে সাজানো এবং অন্যায্য হিসেবে বর্ণনা করা হয়েছে চিঠিতে, যা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান। ওই ৫ আইনজীবীর মধ্যে আছেন রবার্ট ব্যাকল্যান্ড, যিনি বরিস জনসনের কনজারভেটিভ সরকারের আমলে যুক্তরাজ্যের বিচারমন্ত্রী ছিলেন। আরও আছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী শেরি ব্লেয়ার, ডমিনিক গ্রিফ, ফিলিপ স্যান্ডস, জিওফ্রি রবার্টসন। বিশ্বের বৃহত্তম নগরীর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। জাতিসংঘের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার জনসংখ্যা প্রায় ৩,৬৬,০০,০০০। এ তালিকায় প্রায় ৪,১৯,০০,০০০ জনসংখ্যা নিয়ে শীর্ষে উঠে এসেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দীর্ঘ ২ দশক ধরে শীর্ষে থাকা জাপানের রাজধানী টোকিও ৩,৩৪,০০,০০০ জনসংখ্যা নিয়ে তৃতীয় স্থানে নেমে এসেছে। জাতিসংঘের ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স প্রকাশিত ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টাস ২০২৫ প্রতিবেদনে বলা হয়েছে, ২০০০ সালের আগের সর্বশেষ মূল্যায়নে বিশ্বের বৃহত্তম শহর ছিল টোকিও। তবে এবছর এশিয়ায় দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে তালিকার শীর্ষ ৩টি স্থানই দখল করেছে এ অঞ্চলের নগরীগুলো। আগামী ২০৫০ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম নগরীতে পরিণত হওয়ার সম্ভাবনা ঢাকার রয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এখানে বলা হয়েছে, বিশ্বের মেগাসিটি অর্থাৎ ১ কোটির বেশি জনসংখ্যার নগরীর সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে ৩৩টিতে, যা ১৯৭৫ সালের তুলনায় ৪ গুণ। এশিয়ায় রয়েছে এসব মেগাসিটির ১৯টি এবং বিশ্বের শীর্ষ ১০ নগরীর মধ্যে ৯টি এশিয়ার। শীর্ষ তালিকায় থাকা অন্যান্য এশিয়া শহরগুলো হল নয়াদিল্লি, সাংহাই, গুয়াংজু, ম্যানিলা, কলকাতা, সিওল। এশিয়ার বাইরে একমাত্র শহর হিসেবে মিশরের রাজধানী কায়রো শীর্ষ ১০-এ জায়গা পেয়েছে।
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড গত বছর আগস্টের শুরুতে গ্রিডে গ্যাস সরবরাহ করেছিল ১২১ মিলিয়ন ঘনফুট। গতকাল তা ৮১ মিলিয়ন ঘনফুটে নেমে আসে। এ হিসাব বিবেচনায় নিলে ১৬ মাসের ব্যবধানে গ্রিডে সংস্থাটির গ্যাস সরবরাহ কমেছে ৩৩% বেশি। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর স্থানীয় গ্যাস সরবরাহ বৃদ্ধিতে বাপেক্সকে সর্বাত্মক ব্যবহার সহ অর্থায়ন, কূপ খননে যন্ত্রাংশ ক্রয়ের মতো বিভিন্ন সুবিধা দেওয়ার কথা বলা হলেও গ্রিডে সংস্থাটির গ্যাসের সরবরাহ ক্রমবর্ধমান হারে কমছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বাপেক্সকে আধুনিকায়ন, গ্যাস উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, অত্যাধুনিক প্রযুক্তি সুবিধা ও বিনিয়োগ সহ সংস্থাটির বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি ছিল, কিন্তু তা কূপ খনন, গতানুগতিক বিনিয়োগ ও রিগ আধুনিকায়ন ও ক্রয়ের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। যদিও অনেক বেশি প্রয়োজন ছিল সংস্থাটির কারিগরি দক্ষতা, প্রযুক্তিগত সক্ষমতা ও বড় বিনিয়োগ সহ সামগ্রিক উন্নয়ন। তবে পেট্রোবাংলা ও বাপেক্স কর্মকর্তাদের দাবি, সংস্থাটির গ্যাস উৎপাদন কমেনি, বরং আরও গ্যাস সরবরাহের সক্ষমতা থাকলেও অবকাঠামো জটিলতায় তা করা যাচ্ছে না। দেশে তেল গ্যাস উত্তোলন ও জরিপ কাজে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিসেবে কাজ করছে বাপেক্স। এসব কাজে পর্যাপ্ত বিনিয়োগ না দেওয়ার অভিযোগ ছিল বিগত আওয়ামী সরকারের আমলে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরও বাপেক্স যে আর্থিকভাবে বড় বিনিয়োগ পেয়েছে তেমনটা মনে করেন না বিশেষজ্ঞরা। চলতি অর্থবছরে গ্যাস কূপ খনন ও উন্নয়ন কার্যক্রমে ৩টি প্রকল্পের আওতায় এডিপিতে মোট বরাদ্দ রাখা হয়েছে ৩৪,৬৩,৬৩ লাখ টাকা। যদিও এ ৩ প্রকল্পে সরকার মোট ব্যয়ের প্রাক্কলন করেছে ১,৯৬৪,৫০,০০,০০০ টাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২টি লকার থেকে ৮৩২ ভরি সোনার গয়না পাওয়া গেছে। অগ্রণী ব্যাংকে থাকা ওই লকার দুটি জব্দ করা হয়েছিল। আদালতের অনুমতি নিয়ে মঙ্গলবার একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার দুটি খোলা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের দায়িত্বশীল একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সূত্রে এ তথ্য জানা গেছে। রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার ২টি লকার ছিল। সম্পদের তথ্য গোপন করে কর ফাঁকির অভিযোগে গত সেপ্টেম্বরে এনবিআরের সিআইসি তা জব্দ করে। সিআইসির শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আমরা আদালতের অনুমতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নিয়মনীতি মেনে লকার দুটি খোলা হয়েছে। সেখানে ৮৩২ ভরি সোনার গয়না পাওয়া গেছে। এখন আয়কর রিটার্নে দেওয়া সম্পদ বিবরণীর সঙ্গে মিলিয়ে দেখা হবে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। খেলাপি ঋণ পুনরুদ্ধারে বেক্সিমকো গ্রুপের একাধিক সম্পদ নিলামে তোলার উদ্যোগ নিয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। ১,৩২২ কোটি টাকার বেশি বকেয়া ঋণ আদায়ে গাজীপুর, আশুলিয়া, নারায়ণগঞ্জের জমি কারখানা এবং রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত কোম্পানির ১৫ তলা কর্পোরেট অফিস বেল টাওয়ার বিক্রির জন্য বিজ্ঞপ্তি দিয়েছে ব্যাংকটি। সরকারের তত্ত্বাবধানে আন্তর্জাতিক লিজিং ব্যবস্থায় বেক্সিমকোর অচল টেক্সটাইল ইউনিটগুলো পুনরায় চালুর প্রক্রিয়া চলার মধ্যে এই সিদ্ধান্ত এসেছে। ২৫ নভেম্বর বিভিন্ন জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জনতা ব্যাংক জানায়, ৩১ অক্টোবর পর্যন্ত সুদসহ বকেয়া ঋণ পরিশোধ না হওয়ায় এসব সম্পদ নিলামে তোলা হচ্ছে। আগ্রহী ক্রেতাদের ১০ ডিসেম্বরের মধ্যে দরপত্র জমা দিতে বলা হয়েছে। রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল বা পিজি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৬ নভেম্বর বুধবার সকাল ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত নিয়ন্ত্রণে আনে। সকাল ১১টা ৩২ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুন হাসপাতালের এ ব্লকের ৩য় তলায় ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নিকটবর্তী স্টেশনগুলো থেকে ইউনিটগুলো পাঠানো হয়। রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে ১৫০০ ঘর পুড়ে গেছে। এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো নিহত বা নিখোঁজের তথ্য পায়নি ফায়ার সার্ভিস। তবে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে সংস্থাটি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক লে কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হওয়ার কোনো সংবাদ নেই, তবে ছোটখাটো আহত হতে পারেন কেউ কেউ। ঘটনার তদন্তে ৫ সদস্যের কমিটি করার কথা জানিয়েছেন তিনি।
এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। 25 নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় আম্বরতলা বাজারের ব্যবসায়ী সহ গ্রামবাসীর সঙ্গে এই সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের অন্তত 25 শিক্ষার্থী আহত হয়েছেন। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী দেরিতে আসায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে উপাচার্য ও ট্রেজারারকে অবরুদ্ধ করে রাখেন। সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। ইউক্রেন বলেছে যে রাশিয়ার সাথে যুদ্ধ অবসানের লক্ষ্য নিয়ে প্রস্তাবিত একটি শান্তি চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে তাদের একটি সাধারণ বোঝাপড়া হয়েছে। এই প্রস্তাবটি যুক্তরাষ্ট্র গত সপ্তাহে কিয়েভকে দেওয়া ২৮ দফা পরিকল্পনার ওপর ভিত্তি করে তৈরি, যা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা গত সপ্তাহে জেনেভায় একসঙ্গে আলোচনায়ও বসেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মূল পরিকল্পনাটি উভয় পক্ষের অতিরিক্ত মতামত নিয়ে অনেকটা সূক্ষ্মভাবে পরিমার্জন করা হয়েছে। তিনি আরও জানান যে তিনি তার বিশেষ দূত স্টিভ উইটকফকে মস্কোতে প্রেসিডেন্ট পুতিনের সাথে আগামী সপ্তাহে দেখা করতে বলেছেন। একই সঙ্গে সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকল এই সপ্তাহে ইউক্রেনীয় প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন। ক্রেমলিন আগেই জানিয়েছিলেন, নতুন খসড়া চুক্তির বিষয়ে এখনও পরামর্শ করা হয়নি এবং তারা এটিও বলেছিল যে তারা গত সপ্তাহে যে শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে তার সংশোধনী গ্রহণ নাও করতে পারে। আন্তর্জাতিক আইন উপেক্ষা করে অধিকৃত পশ্চিম তীর থেকে হাজার হাজার ফিলিস্তিনিকে বাড়িঘর ছাড়তে বাধ্য করেছে ইসরায়েল। গত সপ্তাহে হিউম্যান রাইটস ওয়াচারের প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী কেবল চলতি বছরে জেনিন, নূর শামস ও তুলকারিম শরণার্থী শিবিরের ৩২,০০০ ফিলিস্তিনিকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। ১৯৬৭ সালের পর পশ্চিম তীরে এত বড় আকারের গণ উচ্ছেদ আর ঘটেনি। এই উচ্ছেদ এমন সময় ঘটছে যখন পশ্চিম তীরে ইসরায়েলি সহিংসতা বেড়ে চলেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে ১,০০০-এর বেশি ফিলিস্তিনি ইসরায়েলিদের হাতে নিহত হয়েছেন। একই সঙ্গে অবৈধ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর আরও সহিংস হামলা চালাচ্ছে। জাতিসংঘ জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের এলাকা সিতে বাড়ির অনুমতি না থাকার অজুহাতে বাড়িঘর ভেঙে দেওয়ার ১,০০০-এরও বেশি ফিলিস্তিনি ব্যস্তচ্যুত হয়েছেন। যদিও ফিলিস্তিনিদের জন্য এসব এলাকায় নির্মাণ অনুমতি পাওয়া প্রায় অসম্ভব। বাঙালিয়ানা সায়ানের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।